দর্শক, আগেই জানিয়েছে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগজি এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এবং এই বিরতির মাঝখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। অভিনন্দন জানাতে চাই হাসান আল মামুন, কারণ এতদিন আপনি জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজ করছিলেন। রাশেদ খান যখন পদত্যাগ করলেন তখন একটা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আপনি নিলেন, এমন একটা সময় নিলেন যখন সামনে একটা ঐতিহাসিক নির্বাচনের জন্য অপেক্ষা করছি। আপনার শুভকামনা জানিয়ে আমরা আলাপটা শুরু করতে চাই। আজিজুল বারী হেলাল, একটা বিষয় আসলে আজকে এনসিপির পক্ষ থেকে প্রেস কনফারেন্সে নাহিদ ইসলাম বলছিলেন যে গণ অভ্যুত্থানের শক্তিকে টিকিয়ে রাখতেই জামাত সহ 8 দলের জোটে যুক্ত হয়েছে এনসিপি। এটা অনেকেরই হয়তো এই প্রশ্নটা আসবে যে গণ অভ্যুত্থানের শক্তি টিকিয়ে রাখার দায়িত্বটা আসলে এনসিপি নিচ্ছে, কিন্তু এটা কেন মনে হচ্ছে যে বিএনপি তাদের জোটে, বা বিএনপি যদি আলাদাভাবে ক্ষমতা প্রাপ্ত হয় তাহলে গণ অভ্যুত্থানের শক্তিটা টিকবে না, এরকম ন্যারেটিভ আসলে তৈরি হচ্ছে কেন, সেটা একটু জানবো। আমি একই সঙ্গে আমিনুল ইসলাম কাগজি, যদি আপনার কিছু জানতে চাওয়ার থাকে আপনি আলাপের ফাঁকে যুক্ত হতে পারেন। জি, সাজ্জাদ সাহেবের কাছে একটা প্রশ্ন ছিল, এটা আমি আসবো, আগে আমি আজিজুল বারী হেলালের বক্তব্যটা একটু শুনে নিতে চাই। সেটা আজিজুল বারী হেলাল। জি, কাগজি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন হলো, এখানে আর একটা প্রশ্নের অবতারণা ঘটেছে, সেটা হলো সাজ্জাদ সাহেব কিছুক্ষণ আগেই বলে যাচ্ছিলেন যে জুলাই চেতনা বাস্তবায়নে যারা একমত তাদের সঙ্গে ঐক্য হচ্ছে, এবং সংস্কার যারা করতে চাচ্ছে তাদের সঙ্গেই ঐক্য হচ্ছে। মানে স্বাভাবিকভাবেই সব প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে কি বিএনপি এই সমস্ত জুলাই চেতনাকে বাস্তবায়ন করতে চায় না বা সংস্কার করতে চায় না, এই প্রশ্নটা থাকছে। জি, আজিজুল বারী হেলাল। আসলে এই তর্ক বিতর্ককে আমি কুতর্ক হিসেবে দেখি, কারণ ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এক পক্ষ বলতো যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বহন করি, আবার কেউ বলতো না ও বহন করে না, আমিই বহন করি। এইগুলোকে বলা হয় পলিটিক্যাল ডিসকোর্স, আবার আরো সুন্দর করে বলা হয় পলিটিক্যাল ন্যারেটিভ। এখন যেহেতু সামনে নির্বাচনকে সামনে রেখে একটা অ্যালায়েন্স গঠন হচ্ছে, এবং নির্বাচনে বা ডেমোক্রেসির এটা একটা বিউটি যে অ্যালায়েন্স গঠন করা, এবং অ্যালায়েন্স গঠন করার ফলে নির্বাচনটা একটা কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে, নির্বাচন একটা অ্যাকসেপ্টেবিলিটি পাচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হচ্ছে। এইটা আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে। সুতরাং প্রত্যেকটা অ্যালায়েন্স তার পক্ষে একটা ন্যারেটিভ বা একটা গল্প বা একটা বয়ান সে তৈরি করবেই যে আমি অভ্যুত্থানের শক্তি, আমি অভ্যুত্থানের সোল এজেন্ট। আর একজন বলবে যে এরকম অভ্যুত্থানের টিকিয়ে রাখতে শক্তিকে, অভ্যুত্থানের শক্তিকে টিকিয়ে রাখতে আমাদের এই জোট। তার মানে এই না যে যারা তাদের অ্যালায়েন্সে নেই তারা অভ্যুত্থানের বিরোধী শক্তি। এই যে জিনিসটা, এটাকে পলিটিক্যাল বয়ান বলা হয়, ন্যারেটিভ বলা হয়। এইটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছুই নেই, কারণ শেষে জনগণ উইল জাজ যে আসলে কি বাংলাদেশ হওয়া দরকার, এবং অভ্যুত্থানের চেতনাকে বা শক্তিকে বা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে বিরাজমান রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ ব্যতীত, যেহেতু ওরা পালিয়ে গেছে, আমরা সমস্ত রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটা ঐক্যবদ্ধভাবে আমরা বলেছি নির্বাচনের পরে ঐক্যবদ্ধ সরকার, এবং এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন তার সেই 15 মিনিটের একটু বেশি সময় যে ভাষণটা দিয়েছিলেন সেখানে। এখন যেটা নাহিদ ইসলাম বলেছে, নাহিদ ইসলাম এটা তার একটা, আপনার এটাকে আমি রেটরিক বলবো না, তার একটা পলিটিক্যাল একটা ভাষণ, তার একটা ডিসকোর্স। সে যেহেতু সে জামাতের সাথে তিনি জোট করেছেন, সুতরাং তাদের পক্ষে তিনি একটা বয়ান তৈরি করবেনই। এই বয়ানের বিরুদ্ধে আমি কোনো বয়ান তৈরি করতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি, জনগণ। আমি আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট আজিজুল বারী হেলাল। আমি এই জায়গাটা আরেকটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই। আমি বিরতির আগে যে প্রশ্নটা আপনার কাছে করে গিয়েছিলাম, যেটা বলছিলেন যে সংস্কারের পক্ষের শক্তি, সংস্কারের পক্ষের শক্তি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? মানে বিএনপি কি সংস্কারের পক্ষে ছিল না? ঐকমত্য কমিশনে এত দীর্ঘ সময় ধরে যে এই সেশনগুলো হলো সেখানে তো একমত হয়েছে কিছু কিছু বিষয়ে, তাহলে এইটা আসলে কেন আসছে বারবার? ধন্যবাদ। আসলে সবার আগে দেশ, এই জুলাই পরবর্তী রাজনীতির মূল স্লোগানটা এখন বইছে চারদিকে এটা।
কিন্তু 2025 সালে এসে এই সবার আগে দেশ এ কথাটা শুধু মানুষ এখন মুখে শুনতে চায় না, এটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এটা জনগণ তাদের কাজে, তাদের আন্তরিকতার মাধ্যমে এটা দেখতে চায়। এবং এটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মানুষতান্ত্রিক একটা চেঞ্জ হয়েছে, এবং এইটা এই রাজনৈতিক দল এবং ব্যক্তিদের অতীত কর্মকাণ্ড এখানে তারা হিসাব করছে। এখন যে প্রশ্নটা আপনি করছেন সেটা হচ্ছে বিএনপি কি এই জুলাইকে ধারণ করে কিনা বা স্টেক হোল্ডার কিনা। এক্ষেত্রে বিএনপি ধারণ করে না এই কথাটা আমি বলবো না, কিন্তু আপনি দেখেন 84টা এজেন্ডা ছিল জুলাই চার্টারে, তারা বিএনপি প্রতিটাতে কম বেশি করে এক একটা অবজেকশন দিয়ে রেখেছে। শুধু তাই না, গণভোট নিয়ে তারা বেশ প্রশ্ন তুলেছে, এই গণভোট হবে কিনা, গণভোট আইনি ভিত্তি কি, অনেক কিছু প্রশ্ন রেজ করেছে। শুধু তাই না, জুলাইয়ের যে চার্টার, এটার আইনি ভিত্তি কি, এটার বর্তমান সরকারের রাজনৈতিক ভিত্তি কি, লেজিটিমেসি কি, প্রতিটা ক্ষেত্রে তারা প্রশ্ন তুলেছে। এখন এতগুলো প্রশ্ন যখন উঠে তখন সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন ওঠে, বিএনপি আসলে কি চায়। হ্যাঁ, তাদের ইন্টেনশন, যেহেতু আমাদের হেলাল ভাই যেহেতু একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা, যে রাজনীতি প্রতিটা সবাই একটা বয়ান তৈরি করবে, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর হয়তো বিএনপিকে কোনো এক সময় দিতে হবে, কারণ এই প্রশ্নগুলো তারা সম্মুখীন হবে। সেই জন্যই কিন্তু এখন একটা বিষয় মিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনি যেহেতু খুব চমৎকার করে ব্যাখ্যা করেন, সেই জায়গা থেকে আরেকটু ব্যাখ্যাটা শুনতে চাই। এই অর্থে আপনি যেটা বললেন যে প্রতিটি রাজনৈতিক দলের অতীত কর্মকাণ্ডগুলো আসলে বিচার করবে তরুণরা, জামাত ইসলামের অতীত কর্মকাণ্ড বিচার করবে না? অফকোর্স, জামাত ইসলামের অতীত কর্মকাণ্ড কি ছিল? 71-এ দুটো শক্তি ছিল, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকটা হচ্ছে সবার ভাষায় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বয়ান কি ছিল আমি একটু শেষ করি, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, ভেঙে গেলে ডিফারেন্ট মিনিং হবে। 71-এর পক্ষের শক্তি কি ছিল? তারা একটা সাম্য, একটা সুবিচার, একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য এটা চেয়েছে। আর বিপক্ষের শক্তির বয়ান কি ছিল? বিপক্ষের শক্তির বয়ান ছিল ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে, কারণ ভারত, আমরা যখন একটা আলাদা হয়ে যাব তখন ভারতের আধিপত্যটা আমাদের উপর জেঁকে বসবে। ঠিক জুলাই এসে তো এটা প্রমাণিত হয়ে গেল। ভারত যে আমাদেরকে আরেকটা হায়দ্রাবাদ, যেটা 6 দিনের যুদ্ধ করে দখল করে নিয়েছে ইন্ডিয়া, সেটা হচ্ছিল, কারণ 47-এ তো হায়দ্রাবাদও স্বাধীন হয়েছে, 47-এ সিকিমও স্বাধীন হয়েছে। সিকিমের ওখানকার পার্লামেন্টেরিয়ানরা তাদের দেশটাকে ওখানে ভারতের হাতে তুলে দিয়েছে। ভারত বাংলাদেশের সাথে সেম কাজটাই করছিল, সে কথাটা বলেছে। হয়তো 50 বছর লেগেছে প্রমাণিত হয়েছে। এবং শুধু তাই না, এটা তো 77 সালে যখন 71-এর পরে 72-এ গিয়ে যখন সংবিধানে যে কথাগুলো আসলো সেগুলো রিফ্লেক্ট করলো না, 74-এ এসে বাকশাল হলো, যখন পুরোপুরি মিথ্যা বয়ান হলো, তখনই তো 75 হলো, প্রতি বিপ্লব হলো। 75-এ এসে 77-এ এসে জনাব জিয়াউর রহমান, আপনি যেহেতু খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন সাজ্জাদ আলী চৌধুরী, একটা বিষয় মানে জামাতের অতীত ইতিহাস বলতে জামাতের অ্যাক্টিভিটিস কি? জামাত তো এখন স্বাধীনতা মেনে নিয়ে রাজনীতি করছে, এটা তো সেটা তো আছে। আমি তো এটাও তো জানি যে কিছুদিন আগেই জামাত ইসলামী আমির খুব চমৎকার করে স্পষ্ট করে ভরা মজলিসে বলেছেন, যদি আমরা সে সময় কোনো অপরাধ করে থাকি আমরা নিঃশর্ত ক্ষমা চাই। যদিও তিনি যদি শব্দটা প্রয়োগ করেছেন, এটাতে অনেকে আহত হয়েছেন যে তার মধ্যে এখনো কোনো কনফিউশন আছে কিনা যে তিনি অপরাধ করেছেন কিনা, তারপর তিনি ক্ষমা চেয়েছেন, এটা অত্যন্ত প্রশংসিত হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে তরুণদের কাছে তো জামাতের ইতিহাসটা বর্ণনা করে তারপর জামাত সেই প্রত্যাশাটা করবে, হ্যাঁ তারুণ্যের ভোট তারা পাবে। এই জন্যই কি তারা এনসিপির সাথে জোট তৈরি করলো? দেখুন, এখানে এখন সবাই লেখাপড়া করে, কেউ লেখাপড়া করা ছাড়া কিন্তু কোনো কিছুতে বসে থাকে না, এবং প্রচুর রিসার্চ ওয়ার্ক হচ্ছে। 71 নিয়ে আমি তো ওয়ার ক্রাইমে ডিফেন্স টিমে ছিলাম, একটা লম্বা সময় ধরে কাজ করেছি। ইস্যুটা হচ্ছে যে এনসিপি তো নতুন একটা দল, যে জুলাই পরবর্তী দল। এনসিপির সাথে জুলাই নিয়ে কথা হচ্ছে, কারণ জুলাইয়ের না পাওয়া কথাগুলো 71-এর যে জিনিসগুলো আমরা পাইনি, আর একটু আগে আমি বলছিলাম, সেটা এসে জুলাই এসে আমরা চাইছি। এখন এনসিপি সেটা নতুন দল, তাদের চিন্তা চেতনার সাথে আমাদের মিলেছে, সেজন্য আমরা একসাথে হয়েছি। কিন্তু এনসিপি তো সেটা বলেনি। এনসিপি বলেছে যে সাজ্জাদ আলী চৌধুরী, আপনি যেটা বললেন যে আপনাদের চিন্তা চেতনার সাথে এনসিপি বলেছে, নাহিদ ইসলাম কিন্তু এটা বলেনি। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে নৈতিক অবস্থান এবং আদর্শিক অবস্থান তাদের সাথে মেলেনি, কেবল আসন ভিত্তিক সমঝোতা হয়েছে। জি, আমার কথা হচ্ছে নৈতিক অবস্থান হচ্ছে জুলাই হচ্ছে এই মুহূর্তে সবার আগে প্রায়োরিটি।
তাহলে এটা তো বিএনপির অবস্থান, বিএনপিরও তো জুলাই চেতনা ধারণ করা শক্তি হতেই পারে। এখানে তো তাদের তো অবশ্যই একটা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী খুব চমৎকার করে বলেছেন। আমি আজিজুল বারী হেলাল আপনার কাছে আসবো, তার আগে আমিনুল ইসলাম কাগজি, আপনি এতক্ষণ যা যা বললেন সাজ্জাদ আলী চৌধুরী, কোনো কিছু থেকে কোনো কিছু মনে হয়েছে কিনা যেটা আরেকটু পরিষ্কার করার সুযোগ আছে? না না, এখানে সুযোগ বলতে কি, নির্বাচন উপলক্ষেই এখন যত জোটের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে জোটে এখন নাহিদ ইসলামদেরকে নেওয়া হয়েছে, বা নাহিদ ইসলামরা এখান তাদের বেশ কয়েকজন নেত্রী তারা কিন্তু যে মুহূর্তে এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে, তারা বলছে যে নীতিগতভাবে জামাতের সঙ্গে যে জোট করেছে এই কারণেই তারা সেখান থেকে চলে আসছে, অর্থাৎ এটাকে তারা গ্রহণ করে নাই। অর্থাৎ তাহলে বুঝতে হবে যে এনসিপি যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছিল সেই জায়গায় মনে হয় তারা নেই, তারা এখন এই রকম অবস্থানটা আছে কিনা, যেহেতু কয়েকজন তাদের কাছ থেকে কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন, তারা একেবারে ফোর ফ্রন্টে ছিল এবং দেখেছি আমরা। এটা আপনার কাছে বিশেষভাবে ধন্যবাদ এই অর্থে যে এই প্রশ্নটা আমি রেখেছিলাম এবং আমরা অপেক্ষা করছি, কারণ এনসিপির পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব তিনি যুক্ত হবেন এবং আশা করি তখন আমরা এই প্রশ্নটা তার কাছ থেকেই সরাসরি করার চেষ্টা করব। এই ফাঁকে আজিজুল বারী হেলাল আপনার কাছে একটু জেনে নিতে চাই, মানে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন যে এবার যারা তরুণরা ভোট দেবেন তারা আসলে অতীতগুলো দেখবেন এবং সেই অতীতগুলো বিশ্লেষণ করে তারপর যোগ্য প্রতিনিধি বের করবেন। এবং তরুণরা এখন ভীষণ রকম রাজনৈতিক সচেতন, জুলাইয়ে তারা প্রমাণ করেছে, তারা এখন যে কোনো নেতাকে আসলে তার আপাদমস্তক, কথাবার্তা, ভাবভঙ্গি সব কিছু দেখে মূল্যায়ন করে। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে বেফাস কোনো কথা বললেই সেটা আসলে ভাইরাল হয়ে যায়। আমরা জামাত ইসলামী একজন কেউ এরকম ট্রল হতে দেখেছি, কাজেই খুব সাবধানে পথ চলতে হয়। বিএনপির দিক থেকে একটু জানতে চাই, অতীত তো বিচার করবে তরুণরা। জি দেখেন, বিএনপির অতীত ইতিহাস প্রো বাংলাদেশ ইতিহাস, এই জন্য আজকে দেখেন বিএনপির যে আর্ক রাইভেল ছিল, প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাকশালী আওয়ামী লীগরা, তারা আজকে আপনার মানে দেশ ছেড়ে পালিয়েছে, অর্থাৎ স্মৃতির গহ্বরে চলে গেছে। তাহলে তো আমাদের অতীত ইতিহাস অর্থাৎ বাংলাদেশের প্রো বাংলাদেশী ইতিহাস, এবং এখন আমরাই সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন আমরা আছি, আমরা সবাই অভ্যুত্থানের শক্তি। জামাত ইসলামের যে হিস্ট্রিটা সাজ্জাদ আলী চৌধুরী বললেন, উনি বললেন, তরুণ প্রজন্ম শুনলেন, আপনিও শুনলেন, আমরাও শুনলাম। কে কতটুকু বিশ্বাস করছেন সেটা তাদের ব্যাপার, আমি এইসব বিষয়ে মন্তব্য করি, কারণ একটা প্রমাণিত সত্যকে বারবার বলে এটাকে। কিন্তু জামাত ইসলাম আবার 86-এর ইতিহাসটাও কিন্তু ভালো ছিল না। যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করলাম, যে আমরা বললাম যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাব না, ওকে না তাড়ানো পর্যন্ত, আওয়ামী লীগ এবং জামাত 86-এ কিন্তু এই কাজটা করেছিল। এইটাও আমার মনে হয় তরুণ প্রজন্ম জানবে। এরপরে আরো ইতিহাস, আমার এইগুলো আর বলছি না, তবে বিএনপির ইতিহাস যে গৌরবোজ্জ্বল, এই জন্য বিএনপি 4 বার ক্ষমতায় এসেছে এবং বিএনপির উপরে ভর করে জামাতকে রাজনীতি করতে হয়েছে, কখনো আওয়ামী লীগের উপরে ভর করে রাজনীতি করতে হয়েছে। ইভেন আপনি দেখেন বাংলাদেশে যে বহুদলীয় গণতন্ত্র আমরা ইতিহাসে দিয়েছিলাম, বিদায় আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল বাকশাল থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে পেরেছে। এখানে কি একটা বিষয় একটু যুক্ত করে দেবেন আজিজুল ভাই হেলাল? ইতিহাসটা আমাদের কত উজ্জ্বল, এটা তরুণ প্রজন্ম আপনি পরিষ্কার করেছেন, ইতিহাসের ব্যাপারটা পরিষ্কার করেছেন। এখন আরেকটা বিষয়টি পরিষ্কার করবেন, মানে এটা আজকে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী তার বক্তব্যে এটা বলেছেন এবং গত কয়েকদিন ধরে আমরা এনসিপির নিয়ে যে বিশেষ প্রতিবেদনগুলো আমাদের প্রতিবেদকটা তৈরি করেছেন, সেখানেও এনসিপির কয়েকজনের বয়ান থেকে আসলে এরকমটা আসছে যে বিএনপি আসলে যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারে আসলে তারা পরিপূর্ণ সমর্থন দেয়নি। বিএনপি আসলে এমন একটা অবস্থানে চলে গেছে যে তারা আসলে সংস্কারের পক্ষেই না, অনেকটা বিপরীত অবস্থান করছে। এই ব্যাখ্যাটা মানে এই ন্যারেটিভটা আসলে কেন তৈরি হচ্ছে? সংস্কার শব্দটা বা সংস্কারের ধারণাটা আমাদের আগে কি কেউ বলেছে? সংস্কারের জন্য কি আমি সংস্কারকে আপনার হেডলাইন করে কি আমাদের 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল? লাস্টে কি হলো যে কি আপনার কোটা,
কিন্তু সংস্কার যে করতে হবে অত্যাবশ্যকীয় 2016 সালে বিএনপি সেটা বলে। এবং বিএনপির যদি আপনি 19 দফা, বিএনপির যদি আপনি জাতীয়তাবাদের দর্শন সম্বন্ধে আপনি লেখাপড়া করেন, তাহলে দেখবেন যে বিএনপির জন্ম হয়েছে যে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে। এবং আমাদের আগে কেউ সংস্কারের কথা বলেনি, আমরাই একমাত্র একটা 31 দফা সংস্কার প্রস্তাব। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে আমি না বলে আমার কথাটা একটু শেষ করি। 27 দফা ভিশন 2030 এটা বিবর্তনের ধারায় আমরা 31 দফা করেছি, তাও বলেছি স্ট্যাটিক কোনো ব্যাপার না, এর মধ্যে যোজন বিযোজন হবে। এবং আমরা সংস্কারের জন্য যে ঐক্যমত কমিশন, সেই ঐক্যমত কমিশনে বিএনপি যেভাবে একাডেমিক বিষয়গুলোকে মোকাবেলা করেছে, আমাদের সাথে যে সমস্ত অভ্যুত্থানের শক্তিরা ওই ঐক্যমত কমিশনের ছিল, তারা তো আমি তো এইটা আমরা তো সবাই দেখেছি, তারা তো এই বিষয়টা বিচ্ছিন্নভাবে সুপারফিশিয়াল একটু কিছু কথা বলে, এইটা করতে হবে সেটা করতে হবে, ওইটা করতে হবে সেটা করতে হবে। বিএনপি দেখেন এই সংস্কার হওয়ার জন্য কতটা আন্তরিক, যে প্রধানমন্ত্রী মেয়াদকে সীমিত করেছে, গণভোটের মতো একটা বিষয়কে তারা বলছে এটা করবে, এরকম আরো অনেক বিষয়। আপনি খুব চমৎকার করে বলেছেন যে আমরা সংস্কার চাই না, তাহলে জনগণ আপনার 12 তারিখে নির্বাচনে তার নিশ্চয়ই তাদের বিবেচনা দিবেন যে আসলে বিষয়টা কি। এখন আপনি বলতে পারেন, এসব কথা বলতে পারেন, আপনি পলিটিক্যাল একটু মাইলেজ পাওয়ার জন্য 71 টিভিতে এখনো যদি কিছু একটা বলে মাইলেজ পান, আপনি পান, আমি এটা বিরোধিতা করব না, পান। তো শেষ বিচারে জনগণ বিচার করবে যে বিএনপি নতুন রাষ্ট্রের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য কতটা আন্তরিক। আমাদের সেক্ষেত্রে আপনার মনে হয় কিনা আজিজুল বারী হেলাল, এটা ছোট্ট করে একটু বিষয়টা জেনে তারপর আমি অন্য বিষয়ে যাব। মানে গন্ডগোলটা এই কারণে হচ্ছে, আমরা যদি বিএনপি 31 দফা দেখি, সেখানে কিন্তু যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলোর অনেকটাই মানে জুলাই চার্টারের যে বক্তব্য সেগুলোর সাথে মিলে যাচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে শুধুমাত্র জুলাই চার্টারকে সামনে রেখেই বলা হচ্ছে যারাই চার্টারের পক্ষে আছে তারাই সংস্কারের পক্ষে, যারা বিপক্ষে আছে তারা আসলে সংস্কারের পক্ষে না। গন্ডগোলটা কি এই কারণে হয়েছে বলে মনে করেন? এটা হলো আপনার কনসেপশনের একটা মিসনোমার। মানে আমি জিনিসটা আসলে বুঝলাম না, আমাদের গণভোটটা হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে যে জুলাইয়ের যে ঐক্য, মানে আমাদের যে ঐক্যমত কমিশনের যে জুলাই চার্টার, যেটা এই চার্টারটা আপনি করতে বাধ্য আপনার বিল্ডিং এ গভর্নমেন্ট। আপনার যখন গভর্নমেন্ট ফর্ম হবে, সেই গভর্নমেন্ট যেন এইটা করে, যেহেতু একে অপরের প্রতি বিশ্বাস নেই যে আপনি এই সংস্কারগুলো করবেন, এই জন্য গণভোট। কিন্তু কিভাবে করবেন এইটা কিন্তু জন্য গণভোটটা কিভাবে করব সেটা হলো সংসদে আলোচনা হবে, যে আপনার কিভাবে এই আমাদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হবে, বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে আমাদের একে অপরের বিশ্বাস ছিল না, বিধায় আমরা হা না ভোট করে বলে নিচ্ছি যে হ্যাঁ অবশ্যই আমরা কমিটেড, যেহেতু জনগণের একটা উইল অভিপ্রায় যে সংস্কার করতে হবে। আবার রাজনৈতিক দলগুলো আপনার বাধ্য হচ্ছে এই নির্বাচনের হা ভোটের যদি জয়লাভ হয়। সুতরাং এখন যে সমস্ত ন্যারেটিভ তুলছেন আপনারা, যে জুলাই চার্টারে এই ছিল ওই ছিল, এইগুলো সব ডিসাইডেড। এইটা নিয়ে নতুন করে আলোচনা করা মানে একটা ফ্যাসাদ তৈরি করা, আমি মনে করি। এই ইস্যুতে আলাপটা শেষ হলো। আমিনুল ইসলাম কাগজে আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে? আচ্ছা, আমি একটু হাসান আল মামুন আপনার কাছে আসতে চাই এবং দুঃখ প্রকাশ করতে চাই, কারণ দীর্ঘটা সময় আপনি বসেছিলেন, কিন্তু তারপরও এই সময়টা নিশ্চয়ই কাজে লেগেছে আপনার, কারণ প্রত্যেকের বক্তব্য আপনি শুনেছেন, কার কি অবস্থান সেটা তো আপনি জেনেছেনই। এবং একটা বিষয় এখানে বড় আকারে আসছে, সেটা হচ্ছে রাশেদ খান, যিনি আসলে গণ অধিকার পরিষদের পরিচিত মুখ, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তিনি আসলে বিনয়ের সাথে এই গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। এবং একই সঙ্গে গণ অধিকার পরিষদের যিনি আসলে প্রধান মানুষ নুরুল হক নূর, তিনিও আসলে নমিনেশন পেয়েছেন, টিকিট পেয়েছেন। একটু জানতে চাই, মানে এই যে ডিসিশনগুলো হয়, সাধারণ মানুষ যারা আসলে গণ অধিকার পরিষদকে গণ অধিকার পরিষদ হিসেবে জেনে এসেছেন, তারা যখন এই সমঝোতাটা করছেন, মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে যে মানসিকতা, সেই মানসিকতার উপর কোনো প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ আপনাকে। শুরু থেকে আপনাকে একটু বলি, সেটি হচ্ছে স্বাধীনতার পর থেকে স্বাধীন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনেই
ছোট বড় সবকটি দলই আসলে জোটে নির্বাচন করেছে। জি আওয়ামী লীগের অধীনে ছিল 14 দল, জাতীয় পার্টি বিএনপির অধীনে ছিল 20 দল। তো প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে জোটগতভাবেই নির্বাচনগুলো করে। এটা বাংলাদেশের রাজনৈতিক বা নির্বাচনের একটি কালচার। তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ 2022 সাল থেকেই কিন্তু যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির সাথেই ছিল। তো সেই জায়গা থেকে বিএনপি গণ অধিকার পরিষদের সাথে 2 আসনের সমঝোতা সহ আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছেছে। সেই জায়গা থেকে যে বিষয়টি হয়েছে, মানুষের মনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করছেন। এইটি হতো না স্বাধীনতা, এটি হতো না 24-এর আগে কোন নির্বাচনেই কিন্তু এই যে আরপিও যে সংশোধনী, সেটি কিন্তু এই রকমের ছিল, অপশন ছিল যে কোন রাজনৈতিক দল চাইলে তার নিজ প্রতীকেও নির্বাচন করতে পারে অথবা সে জোটের প্রতীকেও নির্বাচন করতে পারে। কিন্তু এবারের যে আরপিও সংশোধনী এসেছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে জোটের প্রতীকে নির্বাচন করতে চাইলে নিজের দল ছেড়ে সেই যে বড় দল বা জোট, যে জোট প্রধান, তার প্রতীকে নির্বাচন করতে চাইলে সেখানে অংশগ্রহণ করে বা সেই দলে যোগদান করে তারপর নির্বাচন করতে হবে। এই সমস্যার কারণেই জনাব রাশেদ খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আর আপনি এই বিষয়টি খুব স্পষ্টভাবেই জানেন যে রাশেদ খানের বাড়ি ছিল ঝিনাইদহ 2-এ। তো সেই জায়গা থেকে হঠাৎ করেই তার আসনটি পরিবর্তন হয়ে যাওয়ার ফলে সে কিন্তু ঝিনাইদহ 4 থেকে বর্তমানে নির্বাচন করছেন। যেহেতু গণ অধিকার পরিষদ বিএনপির সাথে জোটে গিয়েছে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, তরুণদের প্রতিনিধিত্ব করার জন্য, সেই জায়গা থেকে যদি সেই নির্বাচনটা করে যদি সে রাশেদ খান ফেল করে, পাশই না করতে পারে, তাহলে তো এই জোটের কোনো আসলে ফায়দা আসলো না। সেই জায়গা থেকেই জনাব রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেছেন। আর আরেকটি যে বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে, আমরা আকণ্ঠভাবে চাই যে 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে 24-এর গণ অভ্যুত্থান, তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন। ঠিক তেমনি ভাবে এনসিপি যে জামাত ইসলামের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করছে, তারা সেটি করতে পারে। কেন করতে পারে? আমরা যদি, অনেকেই বলছেন স্বাধীনতা সংগ্রাম কিংবা মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকা, তো এই বিষয়গুলো সামনে আসছে অনেক ক্ষেত্রেই। এটি আসলে হেলাল ভাই যেটি বলেছেন, যেটি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহারের জন্যই মূলত এটি সামনে আনা হচ্ছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, জামাত ইসলাম কিন্তু এর আগেও বিএনপি জোটে নির্বাচন করেছে। বিএনপির একসাথে জোটবদ্ধভাবে ছিল এবং বিগত সময়েও 17 বছর আন্দোলন সংগ্রামে তারা কিন্তু, এই জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে ছিল। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী হয়ে থাকে, স্বাধীনতা বিরোধী, সেটি তাদের অবস্থান 71 সালে কি ছিল সেটি আমরা জানি। তো সেই জায়গা থেকে এটি তো আসলে রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেটাই মুখ্য বিষয়। এখন বিএনপি যদি এতদিন পর্যন্ত সেই জামাত ইসলামকে নিয়ে নির্বাচন করতে পারে, তারা সরকারও গঠন করেছিল বিএনপি, সেই জায়গা থেকে জামাত ইসলামের সাথে অন্য কেউ জোট করতে পারবে না। বা এখানে পরিষ্কার হওয়া দরকার হাসান মামুন, কেউ কিন্তু এখন পর্যন্ত এটা বলেনি যে জামাত ইসলামের সঙ্গে জোট করতে পারবে না। এটা কেউ এখন পর্যন্ত বলেনি, কারণ জামাত ইসলাম একটা বৈধ রাজনৈতিক দল, তারা নিবন্ধিত রাজনৈতিক দল, তারা অবৈধ রাজনীতি করে না, বৈধভাবে করছে। বৈধ রাজনীতির সঙ্গে যে কেউ আসলে জোট করতে পারে। মুশকিল হচ্ছে জামাত ইসলামের যে ইতিহাস এবং যেভাবে প্রচলিত আদর্শ আছে তাদের, সেই আদর্শের সঙ্গে জোট যারা করছে তারাও মিলে যাচ্ছে কিনা, তারাও আসলে জামাতের আয়না দিয়ে রাজনীতিতে দেখে কিনা, সেটা সুযোগ নেই। কেন সুযোগ নেই? এটির সুস্পষ্ট প্রমাণ হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি তো জামাত ইসলামের সাথে জুটে ছিল, সুতরাং বিএনপি তো জামাত ইসলামের সাথে বিলীন হয়ে যায় নাই, এবং জামাতের আদর্শ তো বিএনপি ধারণ করে না। সুতরাং জামাত ইসলামের সাথে কেউ জোট করলে, নির্বাচনে জোট করলে যে সে জামাত ইসলামের আদর্শ ধারণ করবে কিংবা জামাত ইসলাম হয়ে যাবে, এটি বলার কোনো সুযোগ নেই। যেমন আমরা গণ অধিকার পরিষদ, আপনি যে প্রশ্নটি করেছিলেন, আমি এখানে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে। মানে বিএনপির সাথে জামাত জোট হয়েছে, এই রেফারেন্সটা বিএনপির সাথে, মানে জামাতের সাথে এনসিপি রেফারেন্সের সাথে তুলনা করা যায় কিনা? মানে বিএনপি যে বড় রাজনৈতিক দল, তৃণমূল পর্যায়ে তাদের যে কর্মীরা আছে, সেই তুলনায় তো আপনি এনসিপিকে তুলনা করতে পারেন। এনসিপি একটা নতুন তরুণদের দল,
সেই দলটা জামাতের সঙ্গে একত্রিত হচ্ছে আসনের সমঝোতার ভিত্তিতে। এই রেফারেন্সটি কি জামাত বিএনপির সাথে তুলনা করা যায়? না, এটি রেফারেন্স টানলে তো আপনার কোনো সমস্যা নেই। আমি কোন কথাটি বলছি জি। সেটি হচ্ছে যে নির্বাচনী জোট যে কোনো দলের সাথে হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, আদর্শিক না হলেই হলো। আমি এই কথাটি এই জন্যই বুঝতে বলছি পারছি, একদম আপনাকে। পরিষ্কার। আমি এইখানে একটু মানে আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, ছোট একটু কথা বলি। ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নটা দেখা দিয়েছে, এনসিপির অন্যান্য নেতারা বলা শুরু করেছেন যে যারা এই যে এনসিপি জামাতের জোটে যাচ্ছে এইটা তারা নাকি আগে থেকেই বুঝতে পারছিল। তাহলে এইখানে আদর্শগত বিষয়গুলো কি মিল আছে কিনা, মিলে যাচ্ছে কিনা, এইরকম কথা কিন্তু আসছে। আপনি এইটা কি মনে করছেন সেটা হাসান আল তার মনে হয় প্রশ্নটা এরকম ছিল, এটা ক্লিয়ার করা দরকার একটু। না, এইখানে আসলে আদর্শগত মিল আমার মনে হয়, যেটা হেলাল ভাই আছেন এখানে আমাদের অনেক সিনিয়র ভাই, তো বিষয়টা হচ্ছে যে আদর্শগত অনেক রাজনৈতিক প্রেক্ষাপটে বা সময়ের সিচুয়েশন অনুযায়ী আসলে অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমার যেটি ধারণা, এই এনসিপি কিন্তু বিএনপির সাথে অনেক আলাপ আলোচনা চালিয়েছিল। তারা কিন্তু বিএনপি জোটে যেতে চেয়েছিল, কিন্তু বিএনপির সাথে আসলে তাদের আসন সমঝোতা বলেন বা আলাপ আলোচনাটা একটা ভালো পর্যায়ে যায়নি, যার কারণে আসলে এনসিপি নতুন দল হিসেবে তারা মনে করছে যে তারা যে কোনো একটি জোটে গিয়ে অন্ততপক্ষে কয়েকজন সংসদে তাদের প্রতিনিধিত্ব প্রয়োজন, এবং সেই প্রতিনিধিত্বের মাধ্যমে তারা আগামী দিনে তাদের দল এবং দেশের জন্য কথা বলতে পারবেন। এটি আমার এনসিপির অনেকের সাথে কথা হয়েছে, তারা এই কথাটি বলেছেন। তারা কিন্তু বিএনপি জোটে যেতে চেয়েছিলেন। হেলাল ভাই আমার কথার সাথে অবশ্যই একমত হবেন, এবং আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সেটি শুনেছি। না, এটা গতকাল এনসিপির পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছিলেন তিনিও স্পষ্ট করেছিলেন যে এনসিপি একটা মধ্যপন্থা রাজনীতি করতে চায়, যে কারণে তারা অপশনটা খোলা রেখেছিল, এবং সেই জায়গা থেকে শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে, এবং সময়টা যেহেতু কম, এটি আসলে এনসিপি বিকল্প অপশনটা ভালো পায় নাই বিধায় কিন্তু এবং আমরা যে কথা বলছি এনসিপি নিয়ে, এনসিপির একজন প্রতিনিধি নিশ্চয়ই এখানে থাকা উচিত। আমরা ইনভাইট করেছি, একটা বিরতি নেব এবং বিরতি ফিরে এসে নিশ্চয়ই তার সঙ্গেও এই বিষয়গুলো পরিষ্কার হতে পারবো। এবং অনেক ধন্যবাদ, আপনারা আছেন।